নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে এসেছে। আর সেই সমস্ত আপডেটগুলো নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সো এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যে আপডেটটা দিয়ে শুরু করব তা হচ্ছে আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। তোমরা জানো বেশ কিছুদিন আগে ফিফার তরফ থেকে জানানো হয়েছিল ভারতীয় ফুটবলের নতুন সংবিধান চালু না হলে ভারতীয় ফুটবল ফিফার ব্যানের সম্মুখীন হতে পারে। আর নতুন সংবিধান প্রকাশ করার জন্য এই মাসের শেষ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এআইএফএফের হাতে ফিফার তরফ থেকে। আর ফিফার তরফ থেকে এমন চিঠি পাওয়ার পর থেকেই বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং তার সহকর্মীরা নতুন সংবিধান চালু করার বিষয়ে জোর কদমে কাজ শুরু করেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে যে বড় সুখবরগুলো বেরিয়ে আসছে তা হচ্ছে, তোমরা জানো ফিফার তরফ থেকে এমন হুমকির চিঠি পাওয়ার পরেই এআইএফএফ তারা কিন্তু সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়। গত কিছুদিন আগেই ভারতীয় ফুটবলের সংবিধান নিয়ে পূর্ণাঙ্গ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী 4 সপ্তাহের মধ্যে বিশেষ সাধারণ সভা ডেকে এই সংবিধান পাশ করিয়ে নিতে হবে। আর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গতকাল সংবিধান পাশ করার জন্য সাধারণ সভা ডাকা হয় এআইএফএফের তরফ থেকে। আর ওই সাধারণ সভায় গতকাল ভারতীয় ফুটবলের নতুন সংবিধান কিন্তু পাশ হয়ে গেল। তবে আবার নতুন সংবিধান পাশ করতে গিয়ে নিয়মের কিন্তু বেশ কিছু ফাঁকে পড়তে হয়েছে ফেডারেশনকে। যেমন নতুন সংবিধানে রয়েছে এক ব্যক্তি কখনোই রাজ্য সংস্থা এবং ফেডারেশন এই দুই জায়গার একসঙ্গে সদস্য হতে পারবেন না। কোনো ব্যক্তি ফেডারেশনের সদস্য হলে স্বাভাবিকভাবেই তার রাজ্য সংস্থার পদ হারাবেন। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, ফেডারেশন কোনো অ্যামেন্ডমেন্ট পাশ করতে গেলে তাতে কিন্তু সুপ্রিম কোর্টের অনুমতি লাগবে। আর এই দুই পয়েন্ট নিয়ে গতকাল বেশ সমস্যার সৃষ্টি হয় সাধারণ সভাতে। গতকালের ওই সভাতে 34টা রাজ্য সংস্থার মধ্যে 33টা রাজ্য সংস্থা উপস্থিত ছিলেন। আর ওই 33 জনের মধ্যে 4 রাজ্য সংস্থা প্রতিবাদ জানায় নতুন এই সংবিধানের ওই দুই পয়েন্টের বিষয়ে। তবে ওই 4 রাজ্য সংস্থা প্রতিবাদ জানালেও বাকি 29টি ভোট পেয়ে গতকালই কিন্তু নতুন সংবিধান পাশ করিয়ে নেন কল্যাণ চৌবে এবং তার কোম্পানি। তবে গতকাল নতুন সংবিধান পাশ হয়ে গেলেও ওই দুই পয়েন্টের বিষয়ে আজ নাগেশ্বর রাও তার অভিমত জানাবেন। আর তারপরেই কিন্তু ঠিক হবে এই ইস্যুতে ফেডারেশন পুরো বিষয়টা নিয়ে রিভিউয়ের জন্য সুপ্রিম কোর্টে যাবেন, নাকি আজ নাগেশ্বর রাও যা মতামত দেবেন তা মেনে নিয়েই আগামীতে পথ চলার সিদ্ধান্ত নেবেন এআইএফএফ। তো গতকাল যেহেতু নতুন সংবিধান চালু হয়ে গেল, সেহেতু ভারতীয় ফুটবলের ওপর যে ফিফার ব্যানের একটা সমস্যার সৃষ্টি হয়েছিল তা কিন্তু পুরোপুরিভাবেই নির্মূল করা গেল। আর নতুন সংবিধানের বিষয়ে আজ নাগেশ্বর রাওয়ের চূড়ান্ত মতামত প্রকাশ্যে আসলেই তারপর থেকেই আইএসএলের বিষয়ে জোর কদমে কাজ শুরু করবে এআইএফএফ। সো এটা বলাই যায় ভারতীয় ফুটবলের ওপর থেকে বিপদ কাটার পরই ভারতীয় সর্বোচ্চ লীগ তথা আইএসএলের বিষয়ে এবার কিন্তু দ্রুত পদক্ষেপ নেবে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, সুপার কাপের পরেই অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই যে করেই হোক আইএসএল চালু করতে বদ্ধপরিকর এআইএফএফ। সেহেতু এটা বলাই যায় আমাদের সকলের প্রিয় লিগ তথা আইএসএল সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আগামী ডিসেম্বর মাস থেকেই চালু হতে চলেছে। আর এই খবরটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে সকল আইএসএল প্রেমীদের মনের মধ্যে বেশ খানিকটা স্বস্তি জোগালো তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো এবার পরবর্তী আপডেটগুলো ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড। আর এই বিষয়ে সর্বপ্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে তা হচ্ছে বাংলার তৃতীয় প্রধান অর্থাৎ মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো তোমরা জানো স্রাচি মোহামেডান স্পোর্টিংয়ের পাশ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই আর্থিক সমস্যার মধ্যে পড়েছে মোহামেডান স্পোর্টিং। দলের বেশ কিছু প্রাক্তন প্লেয়ার ও হেড কোচের বকেয়া না মেটানোর জন্য নতুন প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও ব্যান খেতে হয়েছে সাদা কালো ব্রিগেডকে, যার ফলে চলতি মৌসুমে ভারতীয় ক্লাব ফুটবল টুর্নামেন্টের দাদামা বেঁচে গেলেও নতুন প্লেয়ার শোয়ের বিষয়ে বাধার মুখে পড়তে হয়েছে শতাব্দী প্রাচীন এই ক্লাবকে। আর এই বাধা বিপত্তি কাটানোর মূল রাস্তা হচ্ছে নতুন ইনভেস্টার। তবে ক্লাবের কর্মকর্তারা তারা কিন্তু এখনও পর্যন্ত নতুন ইনভেস্টার নিয়ে আসতে সম্পূর্ণ ব্যর্থ, যার ফলে গতকাল মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা নতুন ইনভেস্টার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়। এবং গতকাল কর্মকর্তারা তারা এক চিঠিতে তাদের সমস্ত সমস্যার কথা লিখে মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত ইনভেস্টার এনে দেওয়ার আর্জি জানান। তবে এখানেই কিন্তু পুরো বিষয়টা থেমে থাকেনি। নতুন ইনভেস্টারের সমস্যা না মেটাতে পারলে ক্লাবের বর্তমান সমস্ত কর্মকর্তারাই সদিচ্ছায় পদত্যাগ করবেন তেমনটাও কিন্তু তারা গতকাল জানিয়ে দিয়েছেন।
সেহেতু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নতুন ইনভেস্টরের হাত ধরে মোহামেডান স্পোর্টিং তারা তাদের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আবারও ভারতীয় ফুটবলে ঘুরে দাঁড়াতে পারে নাকি সেই দিকেই কিন্তু আমাদের সকলের নজর থাকবে। সো এবার নেক্সট আপডেটটা ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইতিমধ্যেই শহরে পা দিয়ে দলের সাথে পুরোদমে অনুশীলন সারছেন ইস্টবেঙ্গল দলের নতুন জাপানের স্ট্রাইকার হিরোশি। আর হিরোশির অনুশীলনের পারফরমেন্সের নিরিখে হিরোশিকে শিল্ডের স্কোয়াডে রেজিস্টার করানোর জন্য আবেদন জানানো হয় লাল হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে আগামীকালের ম্যাচে হিরোশিকে মাঠে দেখা যাবে নাকি সেই নিয়ে কিন্তু বর্তমানে সৃষ্টি হয়েছে বেশ ধোঁয়াশা। কারণ যেমনটা জানা গেছে এখনও হিরোশির আইটিসি প্রক্রিয়া সম্পন্ন হয়নি, আর সেই কারণে এখনও পর্যন্ত শিল্ডের স্কোয়াডে হিরোশির নামটা কিন্তু রেজিস্টার করানো যায়নি। সেক্ষেত্রে আজ দুপুরের মধ্যে যদি হিরোশির আইটিসি পাওয়া যায় তাহলেই কিন্তু আগামীকালের ম্যাচে দলের নতুন জাপানিজ স্ট্রাইকারের সার্ভিস পাবে লাল হলুদ শিবির। সেক্ষেত্রে আইটিসি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেই আগামীকালের ম্যাচে দ্বিতীয়ার্ধে হিরোশির পায়ের জাদু কিন্তু দেখতে পাবে লাল হলুদ জনতা। আর যদি নিতান্তই আজকের মধ্যে আইটিসি প্রক্রিয়া সম্পন্ন না হয় সেক্ষেত্রে একেবারে ফাইনাল ম্যাচেই হিরোশিকে মাঠে দেখা যাবে। সেহেতু আজ হিরোশির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় নাকি সেই দিকে কিন্তু নজর থাকবে আপামর লাল হলুদ জনতার। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার বিজয় ছেত্রীকে নিয়ে। যে বিজয় ছেত্রী গত মৌসুমে যুক্ত ছিল উরুগুয়ের সেকেন্ড টায়ার লিগের ক্লাব কলন এফসি দলে। তো বিদেশি ক্লাবের হয়ে খেলা এই ভারতীয় তরুণ ডিফেন্ডার বিজয় সে কিন্তু এবার তার বিদেশের সফর কাটিয়ে আবারও সে ফিরে এলো ভারতীয় ক্লাব ফুটবলে। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে এই তরুণ ডিফেন্ডারকে 3 মরশুমের একটা লম্বা চুক্তিতে নিজেদের দলে কিন্তু আবার চূড়ান্ত করে নিল মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট। সেহেতু আগামী 3 মরশুম আমরা কিন্তু এই বিজয়কে মুম্বাই সিটি এফসি দলের ডিফেন্স লাইন সামলাতে দেখতে পেতে চলেছি। আর বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা এই বিজয়কে আগামীতে মুম্বাই সিটি এফসি দলের ডিফেন্স লাইন সামলাতে বেশ খানিকটা সাহায্য করবে তা কিন্তু বলাই বাহুল্য। তো এবার নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। আর পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ ভারতীয় ফুটবল রিলেটেড এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো তোমরা জানো জাতীয় শিবিরের জন্য মোহনবাগান দল থেকে সর্বপ্রথম লিস্টন কুলাসো, দীপক টাংরি এবং সাহাল আব্দুল সামাদ ডাক পেয়েছিল এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলার জন্য বাগান শিবির থেকে ডাক পায় দলের ক্যাপ্টেন সুভাশিস বোস এবং দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার আপুইয়া। সেক্ষেত্রে শিল্ডের পরবর্তী ম্যাচে এই 5 প্লেয়ারকে ছাড়াই মাঠে নামতে হবে কোচ হোসে মলিনাকে। সেহেতু এখন সকল বাগান জনতার মনের মধ্যে একটাই প্রশ্ন বাঁধতে পারে যে প্রথম ম্যাচের প্রথম একাদশে যেহেতু সুভাশিস বোস এবং আপুইয়া খেলেছিল আর দ্বিতীয় ম্যাচে যেহেতু এই দুজনকে পাওয়া যাবে না সেহেতু এই দুজনের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে কাদের মাঠে নামাতে পারেন কোচ হোসে মলিনা। তো এই বিষয়ে দাঁড়িয়ে বর্তমানে যে আপডেট জানা যাচ্ছে দলের লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোসের জায়গায় দলের নবাগত তরুণ ডিফেন্ডার তেকচাম অভিষেক সিংকে প্রস্তুত করছেন কোচ হোসে মলিনা এবং আপুইয়ার পজিশনে আরাক অভিষেক তথা দলের তরুণ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশীকে দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত করেছেন কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে এটা বলাই যায় ইউনাইটেড ম্যাচে সুভাশিস বোস এবং আপুইয়ার পরিবর্তে জোড়া অভিষেককে আমরা প্রথম একাদশে ফিরতে দেখতে পেতে চলেছি। তো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগান দলে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট নিয়ে। তো তোমরা জানো গত মৌসুমে মোহনবাগান দলের মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স করা বিদেশি মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে এই মৌসুমের দলে ধরে রাখেনি বাগান ম্যানেজমেন্ট, যার ফলে মোহনবাগান সমর্থকরা উদ্বিগ্ন ছিল গ্রেগ স্টুয়ার্টকে যেহেতু দলে রাখা হলো না তাহলে কেন গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে একজন প্রপার নাম্বার 10 পজিশনের বিদেশি নিয়ে এলো না মোহনবাগান ম্যানেজমেন্ট। তো তোমরা সকলেই জানো এই মরশুমে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনোকে দলে চূড়ান্ত করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর এই রবসন রবিনো যেহেতু একজন উইং পজিশনের প্লেয়ার সেহেতু রবসন রবিনো সে যে কখনোই গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হতে পারে না সেটা কিন্তু আমরা সকলেই আন্দাজ করেছিলাম। তবে দিনের শেষে এসে আমাদের সকলকে ভুল প্রমাণিত করে গত ম্যাচে মোহনবাগান দলের মিডফিল্ডে রবসন রবিনো যে লেভেলের পারফরমেন্স করলো তাতে বলাই যায় আরও যত দিন গড়াবে ততই কিন্তু রবসন রবিনো সে মোহনবাগান দলের মিডফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। গ্রেগ স্টুয়ার্টের প্রপার রিপ্লেসমেন্ট যে রবসন রবিনো নয় সেটা এখনও বলছি। তবে কোচ হোসে মলিনা তিনি ট্রাই করছেন গ্রেগ স্টুয়ার্টের পজিশনে রবসন রবিনোকে ফিট করাতে এবং আশা করা যাচ্ছে রবসন রবিনো সে গত ম্যাচে দলের মিডফিল্ডে তার যে পায়ের ঝলকটা দেখিয়েছে তাতে কোচ হোসে মলিনা পারবেন রবসন রবিনোকে দিয়ে গ্রেগ স্টুয়ার্টের অভাবটা অনেকটাই পূরণ করাতে। তবে গত ম্যাচে রবসন রবিনোর খেলা দেখে আমার যা মনে হলো রবসন রবিনোকে সবসময় ফ্রি রোলে কিন্তু খেলালে রবসন রবিনো মোহনবাগান দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই মরশুমে। তো
তো যাই হোক বন্ধুরা, গত ম্যাচে রবসন রবিনোর খেলা তোমাদের কেমন লেগেছে এবং রবসন রবিনো সে কি পারবে গ্রেগ স্টুয়ার্টের অভাবটা পূরণ করতে, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নামকে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।